দেখুন, খুব পরিষ্কার বক্তব্য যে যদি সেগ্রিগেশন করতে হয় তাহলে প্রকৃত তথ্য দিতে হবে। ইভেন আজকেও এসএসসির পক্ষ থেকে যে ডাটা দেওয়া হয়েছে, বোর্ডের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, স্টেটের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তাদের মধ্যে বিস্তর ফারাক। আপনি যদি দেখেন যে রাজ্য বলছে তাদের রিটেন সাবমিশনে 4,327 জনের ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এসএসসি বলছে 5,485, বোর্ড বলছে 5,189। আবার সিবিআই যে তথ্য দেখা যাচ্ছে সেগুলো যদি দিচ্ছে, সেগুলো যদি যোগ করেন তাহলে দেখবেন 9,375। আবার আমরা যা পাচ্ছি সেটা প্রায় 10,750, প্রায় 11,000-এর কাছাকাছি। কিন্তু সেটি কি সম্পূর্ণ তথ্য? না। যেগুলো এখনো পর্যন্ত পাওয়া গেছে, যেমন ধরুন সিবিআই এর রিটেন সাবমিশনের দুটো প্যারাগ্রাফের কথা আপনাকে বলবো, প্যারাগ্রাফ 6 এবং প্যারাগ্রাফ 8। সেখানে নির্দিষ্টভাবে সিবিআই বলছে যে টাইপিং টেস্টে মার্কস ম্যানিপুলেশন রয়েছে, ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন রয়েছে। এখনো পর্যন্ত স্টেটের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে ইন্টারভিউয়ের মার্কস কতজনের ম্যানিপুলেশন হয়েছে তথ্য দিয়েছে? দেয়নি। টাইপিং টেস্টের কতজনের মার্কস ম্যানিপুলেশন হয়েছে তথ্য দিয়েছে? দেয়নি। শুধু তাই নয়, প্যারাগ্রাফ 8-এ নির্দিষ্টভাবে বলছে তারা যে ইভেন নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারত, সেই ভ্যাকেন্সিও যারা এসএসসির অফিসিয়াল ছিলেন তারা অর্থের বিনিময়ে ঘুষ নিয়ে তারা সেখানেও অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছেন। কতজনের এরকম ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছেন ওই নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসের ভ্যাকেন্সিতে? এসএসসি সেই তথ্য দেয়নি। তাহলে এসএসসির দেওয়া তথ্য যে সেটাই যে স্যাক্রোস্যান্ট, সেটা ধরবেন কি করে? তাহলে এসএসসি প্রকৃত তথ্য দিচ্ছে না, বোর্ড প্রকৃত তথ্য দিচ্ছে না, স্টেট প্রকৃত তথ্য দিচ্ছে না। সিবিআই এখনো তদন্ত করছে। সিবিআই তদন্তকারী সংস্থা, নিয়োগকারী সংস্থা নয়। সিবিআই তদন্ত করে বের করেছে ওএমআর শিট। এখনো পর্যন্ত যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা বলছেন ওএমআর শিট আমার না। যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা বলছেন যে সেগ্রিগেশন করে দিন। করবেটা কি? সেগ্রিগেশন তো আর রাস্তার রামশ্যাম যদুমধু করবে না। সেগ্রিগেশন, আমাদের দেশের আইন খুব পরিষ্কার। যারা নিয়োগকারী সংস্থা, যাদের উপরে দায়িত্ব অর্পিত হয়েছে, তাদেরই করতে হবে। নিয়োগকারী সংস্থা কারা? রেকমেন্ডেটরি অথরিটি হচ্ছে এসএসসি, অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে বোর্ড। ফলে তাদের করতে হবে। আপনার আমার ইচ্ছা হলো যা ইচ্ছা তাই বলতে পারি না। আমার তো ইচ্ছা ভারতবর্ষের প্রতিটি নাগরিককে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ দেওয়া হোক, সকলকে আম্বানি বানানো হোক। এটা আমার ইচ্ছা, কিন্তু আমার ইচ্ছা তো আর আইন নয়। ভারতবর্ষের তো আর্থিক সাম্যতার আইন নেই, এটা তো বুঝতে হবে। ভারতবর্ষের আদালতে দাঁড়িয়ে আপনি বলতে পারেন না যে সকলকেই আম্বানি করে দেওয়া হোক, তবেই প্রকৃত বিচার হবে, প্রকৃত জাস্টিস হবে। কালকে একজন ধরুন ভিখারিকে আপনি ধরে আনলেন, যে ধরে এনে বা আদালতে মামলা করে বললেন যে আম্বানির 100 লক্ষ কোটি টাকা সম্পদ রয়েছে, তাহলে ভিখারিকেও দেওয়া হোক। সেটা তো আইন নয়। ভারতবর্ষের আদালতে দাঁড়িয়ে যেটা প্রতিষ্ঠিত আইন সেটাই বলতে হয়। সেটা তো আমার একটা প্রশ্ন রয়েছে। আজ যে সিবিআই এর আইনজীবী যেটা প্রকাশ করলেন, তারা বলছেন যে নাইসার যে কর্ণধার অর্থাৎ পঙ্কজ বানসালের কাছ থেকে তারা যে ডেটা কালেক্ট করেছেন তার সাথে স্ক্যামটেকের ডেটা একদম কার্যত মিলে যাচ্ছে। অন্যদিকে একদম কমিশনের তরফ থেকে বলা, কমিশনের আইনজীবী তিনি বলছেন তারা র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেল বহির্ভূত যে নিয়োগ হয়েছে তার তথ্য তারা দিতে পারছেন, কিন্তু ওএমআর শিটের কোনো তথ্যই তাদের কাছে নেই। কেন রাজ্য কেন এই তথ্য দিতে অক্ষম হচ্ছে বলেন? দেখুন, তারা বলছেন তারা ডেস্ট্রয় করে দিয়েছেন। এখন কেন ডেস্ট্রয় করেছেন তারাই বলতে পারবেন। বলতে পারেন 1 বছরের ওই ফিজিক্যাল কপি রাখতে হবে, স্ক্যান কপি রাখতে অসুবিধা কি ছিল? দেখুন, এটা আসলে এই সমস্ত কিছুই করা হয়েছে করাপশন করার জন্য। ওরা ভেবেছেন এরকম একটা আইন তৈরি করি, তারপরে সেই আইন থেকে উপর ভিত্তি করে আমরা ফিজিক্যাল কপি উদ্ধার, সেটা ডিস্ট্রয় করে দেব, লোককে আটকে জবাব দেব না সঠিক সময়ে, তারপরে 1 বছর সময়টা পেরিয়ে যাবে, আর কেউ ধরতে পারবে না, ফলে আমাদের এই করাপশন চলবে। এটা ওরা ভেবেছিলেন, কিন্তু এরকম করে যে মানে তথ্য বেরিয়ে আসতে পারে এটা তারা ভাবতে পারেনি। ফলে সেই জন্য তারা এখন বিভিন্ন ধরনের কথা বলছেন, কিন্তু আদালত তো এভিডেন্সের উপর চলবে।
আদালত সে কথা আজকে বলেওছেন। ইভেন অনেকে আর্গুমেন্ট করার চেষ্টা করেছিলেন একজন বিচারপতির তার রাজনৈতিক একদমই একদমই ইনক্লিনেশন নিয়ে, এবং সেটা কিন্তু আদালত অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন। আদালত জানিয়েছেন যে ইভেন যদি অসৎ উপায়েও কোনো এভিডেন্স প্রক্রিয়া করা হয়, সেই এভিডেন্টারি ভ্যালু আদালতে আছে। অর্থাৎ আদালত চলবে এভিডেন্সের উপরে। এখানে তো আদালতের সামনে পরিষ্কার সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। ফলে আমি আপনাদের আগেও বলেছিলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইনজীবী আনতে পারেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ বলে যাকে আপনি মনে করতে পারেন, সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না, এফআর হতে পারে। সেই কথা আমি মনে করি, যে কথা আমি প্রথম দিন বলেছিলাম, সে কথা আমি যেদিন জাজমেন্ট বেরোবে সেদিনও বলবো এবং ভবিষ্যতেও বলবো একই কথা, সাদা খাতা ভর্তি খাতা কখনোই হতে পারে না। কিন্তু আমি একটা প্রশ্ন করবো, এই যে কলকাতা হাইকোর্টের এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টেনে আনা এবং তার পলিটিক্যাল, আপনি যেরকম বললেন তার রাজনৈতিক ইনক্লাইনেশন নিয়ে প্রশ্ন করা হলো, কেন, কি উদ্দেশ্যে? এখন তিনি বলতে পারবেন যিনি বলেছেন, কিন্তু আমার যেটা আদালত যেটা বলেছেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আদালত উষ্মা প্রকাশ করেছেন এবং আদালত বলেছেন আদালত চলে একেবারেই এভিডেন্সের উপর ভিত্তি করে। আদালতের সামনে যে তথ্য, সেই তথ্যের উপর ভিত্তি করে আদালত রায় প্রকাশ করবে। আদালতের সামনে তথ্য অত্যন্ত পরিষ্কার। ফলে আদালত যেটা দেবেন, যেটা দিয়েছেন পূর্বেও আদালত যা দিয়েছেন, আজ ভবিষ্যতেও যা দেবেন, সমস্ত কিছুই তথ্যের উপর ভিত্তি করে। ফলে এই সমস্ত কথা বলে আসলে বলতে পারেন যে হয়তো ভেবেছিলেন আদালতের বিভ্রান্ত করা যাবে, কিন্তু সেটা তো আর হয় না। আদালত সাবমিশন শুনেছেন, আদালত বলেই দিয়েছেন যে এই সমস্ত বলে আদালতকে কখনোই সেটা বিভ্রান্ত করা উচিত নয়। আদালত উষ্মাও প্রকাশ করেছেন, আদালত জাজমেন্ট দেবেন, আমরা অপেক্ষা করবো সেই জাজমেন্ট। আমার একটা প্রশ্ন থাকছে, আইনজীবী বিভা মাখিজা আজকে বলতে শোনা গেল তাকে যে পঙ্কজ বানসালের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হোক, সাদা ওএমআর যাবে তাদের প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হোক, কি বলবেন? দেখুন, এইটা করতে গেলে তো আরো ম্যানিপুলেশন রয়েছে। যেমন ধরুন বললাম যে ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন, টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন, এগুলো কি মানে গেছেন টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন আপনি কি করে ধরবেন? ফলে আপনাকে এই যে বিভিন্ন ম্যানিপুলেশন রয়েছে, সেই ম্যানিপুলেশন গুলোকে আপনাকে কনসিডার করতে হবে। শুধুমাত্র দেখুন ওএমআর শিট ইস্যুটাই একমাত্র ইস্যু নয়। এখন আদালত কি দেবে তার জন্য আমরা অপেক্ষা করব। আদালত যদি মনে করেন যে ওই ওএমআর শিটের উপর ভিত্তি করে তারা মেধা তালিকা তৈরি করতে নির্দেশ দেবেন, আদালত সেই নির্দেশ দিলে আমাদের সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। আদালত যদি নির্দেশ দেন যে না সেগ্রিগেশন করা সম্ভব, সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। আদালত যদি বলে যে না সেগ্রিগেশন সম্ভব নয় কারণ প্রকৃত তথ্য দেয়নি, আমাদের সেটাই অ্যাকসেপ্ট করতে। এটাই ভারতবর্ষের আইন। ভারতবর্ষের আইন খুব পরিষ্কার। সুপ্রিম কোর্ট যা রায় প্রদান করবে সেই রায় আপনার পছন্দ হতে পারে, আপনার রায় অপছন্দ হতে পারে, কিন্তু সেটাই আলটিমেট, সেটাই বলবৎযোগ্য। এবং রিভিউয়ের কথা বলতেই পারেন যে সর্বক্ষেত্রে রিভিউ অ্যাকসেপ্ট করবে না, যাই হোক না কেন সেটা আদালত যা রায় দেবেন, যেহেতু সর্বোচ্চ ন্যায়ালয়, সেটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আপনারা প্রথম থেকেই বলেছেন, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম প্রথম থেকে বলেছেন, আজকেও বলতে শোনা গেল যে রি এক্সাম কন্ডাক্ট করা হোক। রাজ্য সরকার ডেটা দিতে, মানে বিশেষত ওএমআর শিটের ডেটা দিতে তারা অক্ষম। কি সিদ্ধান্ত, কি মনে হয় কেন কোথাও গিয়ে কি রাজ্য সরকারের এই অক্ষমতাই থেকে যাবে? আমাদের বক্তব্য খুব পরিষ্কার, প্রকৃত তথ্য দিচ্ছে না রাজ্য সরকার, প্রকৃত তথ্য দিচ্ছে না, এসএসসি প্রকৃত তথ্য দিচ্ছে না, বোর্ড প্রকৃত তথ্য দিচ্ছে না। ফলে আপনি সেগ্রিগেশনটা করবেন, সেগ্রিগেশন করতে গেলে তো প্রকৃত তথ্য দিতে হবে। আমরা প্রথম থেকেই সে কথাই বলছি। আমাদের বক্তব্যের মধ্যে একমাত্র কনসিস্টেন্সি রয়ে গেছে যে প্রথম থেকেই বলছি সেগ্রিগেশন সম্ভব না হলে প্যানেল বাতিল। সেগ্রিগেশন যদি প্রকৃত তথ্য দাও সেগ্রিগেশন করো, তথ্য না দিলে সেগ্রিগেশন সম্ভব না হলে প্যানেল বাতিল। এটাই তো আইন, এটাই তো নিয়োগের আইন। আপনি মানে সেটা পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, নিয়োগের আইন সেটা তো তার ব্যত্যয় ঘটবে না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সিবিআই এর যে সাকসেস রাজ্যের একাধিক মামলায়,
সেখান থেকে কোথাও গিয়ে সরে এসে এই টেপেসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর যে যেটা তথ্য প্রদান, কোথাও গিয়ে কি মনে হলো মানে এটা আপনি ফিল করেন যে সিবিআই কোথাও গিয়ে সাকসেসফুল এই মামলায় অন্তত? দেখুন, সিবিআই এটা কোর্ট মনিটর তদন্ত তো সেই জন্যই চেয়েছিলাম, কিন্তু সাকসেসফুল আমি মনে করি না। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, সিবিআই তথ্যটা ওএমআর শিট উদ্ধার করেছে, কিন্তু সেই ওএমআর শিট এই যে শূন্য খাতা কি করে 53 পেলো, এই কাকে এই অর্থ দেওয়া হয়েছে, সেই অর্থ আলটিমেট কে পেলো, সেই অর্থ পেয়ে কে ভোটে জিতলো, সেই অর্থ কিভাবে ব্যবহৃত হলো, আলটিমেট বেনিফিশিয়ারি কে, মাথা কে, মূল মাথা কে, এটা তো সিবিআই এখনো পর্যন্ত বের করতে পেরেছে বলে আমি মনে করছি না। সিবিআই প্রথম দিকে খুব সুন্দর তদন্ত করে আমরা দেখেছি, এবং এই ক্ষেত্রেও তাই। ওই শিক্ষামন্ত্রী পর্যন্ত গিয়ে আটকে গেছে। আমরা বলছি আমার স্পেসিফিক বক্তব্য তার উপরে উঠতে হবে, শিক্ষামন্ত্রী নয়, মাথা রয়েছে, মূল মাথাকে ধরতে হবে। একদমই। আপনি তো আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, অভিষেক মনু সিংভিকে বলতে শোনা গেল যে তদানীন্তন যে কলকাতা হাইকোর্টের যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে অভিষেক মনু সিংভি বলেননি, এটা মার্জনা করবেন, তিনি এটা বলেননি। তিনি যেটা বলেননি সেটা তার কথা বলে চালানো উচিত নয়। তিনি বলেছেন তিনি অন্য একজন আইনজীবী, কিন্তু তিনি বলেছেন হ্যাঁ নিশ্চিতভাবে এটা কথা উঠে এসছে, কিন্তু সেটা অভিষেক মনু সিংভি বলেন। আচ্ছা, সেটা অন্য একজন আইনজীবী বলেছেন। আচ্ছা, এই কথা তো উঠে এলো যে তদানীন্তন তার নির্দেশে সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল, যেটা খানিকটা অনর্থক, প্রয়োজন ছিল না, সেটা কি আপনারা মনে করেন? এবং কার্যত এই যে একদমই না, এই তদন্ত সিবিআই তদন্ত দিয়েছিল বলেই এই ওএমআরসির উদ্ধার হয়েছিল বলে। দেখুন, এই যে শ্বেতাবুদ্দিনের কথা উঠে এসেছে, শ্বেতাবুদ্দিন আমারই মত ছিল। শ্বেতাবুদ্দিন একটা আরটিআই করেছিল, আরটিআই করে তথ্য জানতে পেরেছিল, তার পিছনে র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পেয়েছে। কারণ সেই সময় যে কোন র্যাঙ্ক করা ব্যক্তি কত নাম্বার পেয়েছে সেটাও প্রকাশ করেনি। পরবর্তীতে 2022 সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ফলেই কিন্তু মেরিট লিস্ট দেখে যাওয়া মার্কস প্রকাশ হয়। এখনো পর্যন্ত ইন্টারভিউ লিস্ট আজকের দিন পর্যন্ত প্রকাশ হয়নি। আপনি যদি আজকের দিনে এসএসসি চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি কি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছেন, মেরিট লিস্টকে ইন্টারভিউ লিস্ট বলে চালানো যাবে না। ইন্টারভিউ লিস্ট প্রকাশ না হলে আপনি রেশিও কি করে মেনটেন হয়েছে আপনি কি করে জানবেন? ইন্টারভিউ লিস্ট আজকের দিন পর্যন্ত প্রকাশ হয়নি, মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। এবং মেরিট লিস্ট থেকে আপনাকে ইন্টারভিউ লিস্ট ডিডাক্ট করতে হবে, খুঁজে বের করতে হবে। আর সেই মামলাও করেছিলাম, এবং সেখানে আমরা দেখিয়েছিলাম কীভাবে রেশিও ভায়োলেট হয়েছে। কারণ সেটা করতে হয়েছিল যখন আদালত নির্দেশ দেয়, তারপরে যখন মার্কস প্রকাশ হয় তারপরে আমরা জানতে পেরেছিলাম, তার আগে জানতে পারিনি। এবং এই যে বললাম যে পরের র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পেয়েছে, এইটা জানতে পেরেছিলাম। এবার ওই আদালতে আসে একটা করে মামলা হয়, আর এসএসসি বলে ভুল হয়ে গেছে। এরকম 20-25টায় ভুল হয়ে যাওয়ার কথা বলার পরে আমি একটা মামলায় এই শ্বেতাবুদ্দিনের মামলায় একটা এক্সেপশন নিয়ে সমস্ত ভুলের তথ্যগুলো ফাইল করে দিয়ে বললাম এই যে দেখো মাইলট, দেখুন আপনি যে এরা বলছে বারবার ভুল হয়ে গেছে, আসলে এটা ভুল, ইন্টেনশনাল ভুল, আসলে এর পিছনে করাপশন রয়েছে, এটা টিপ অফ দ্য আইসবার্গ। সিবিআই তদন্তের নির্দেশ দিলে, সিবিআই ওএমআরসি উদ্ধার করলে। ফলে এইভাবে যারা বলছেন আজকে স্টেট জ্যাকেট ফর্মুলা, যদি এই মামলাগুলো না হতো, আপনার মনে হয় রাজ্য সরকার ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে একেবারে নিষ্পাপ শিশুর মতো গড়গড় করে বলে দিত যে এতজন ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে যাদের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়ে চাকরি দিয়েছে? আদালতে মামলা হয়েছিল, মামলা করেছিলাম, সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল, সিবিআই ওএমআরসি উদ্ধার করেছিল। জাস্টিস গঙ্গোপাধ্যায় দেখুন, তিনি আজকে একটি রাজনৈতিক দলে যোগ দিতেই পারেন, কিন্তু তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশগুলো ফ্যাক্টের উপর ভিত্তি করে, তথ্যের উপর ভিত্তি করে, এভিডেন্সের উপর ভিত্তি করে। এই তথ্য তো আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে সে তথ্য ভুল দেখাতে পেরেছে? খেতাবের পরের র্যাঙ্কের ব্যক্তি চাকরি পায়নি, এটা কেউ বলতে পেরেছে? কেন দেওয়া হয়েছিল চাকরি? ফলে এই যে তথ্যের উপর ভিত্তি করে নির্দেশ, এটা কিন্তু বাস্তব সত্য। আপনি মানুন না মানুন, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, সেটা অন্য এজেন্ডা হতে পারে আপনার, কিন্তু এটা তথ্যের, আদালত সে কথাই বলেছে আজকে যে তথ্যের উপর ভিত্তি করে প্রদেয় রায়, সেখানে আপনি সমস্ত কথা বলাটা সঠিক নয়। আদালত কিন্তু উষ্মা প্রকাশ করেছেন, এটা বুঝতে হবে যে আদালতের সামনে দেখুন আপনি সেটাই বলতে পারেন যেটা বলা উচিত, আইনসঙ্গতভাবে বলা উচিত। এবং আদালত একথাও বলেছেন ইভেন ইললিগালিও এভিডেন্স যদি কেউ প্রকিওর করা হয়, সেই এভিডেন্সও কিন্তু আদালতে গ্রহণযোগ্য হতে পারে। এটাই আইন।
একদমই। তাহলে ফিরদৌস, আমার শেষ একটা ছোট্ট প্রশ্ন, যে তাহলে কি এই মামলায় রাজ্য সরকারের মুখ খুললো এবং কি হতে চলেছে? এবার আগেও বলেছি, এখনো বলছি, চাকরি বাতিল হবেই। এবং আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এসএসসির উপর দায়িত্ব আছে যে যোগ্য ব্যক্তিদের তুমি আইডেন্টিফাই করবে, তারা কিরকম নিষ্পাপ ভাবে বলছে যে 5,485 জন ইলিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে। একেবারে মনে হচ্ছে বাচ্চা, একেবারে নিষ্পাপ শিশু। তার উপর কি দায়িত্ব ছিল? তার উপর দায়িত্ব ছিল যোগ্য ব্যক্তিদের চুজ করা, তারা বলছে ইলিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে। এরপরে আর রাজ্য সরকারের আর কোথায় মুখ থাকবে বলুন তো? সেই রাজ্য সরকার কি করেছে, ধরা পড়ে যাওয়ার পরে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে, এসএসসিকে দিয়ে এভিডেভিট করিয়েছে যে এই ইলিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য সেই অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে বলে। এরপরেও রাজ্য সরকারের মুখ থাকবে বলছেন? শুনানি শেষ হয়ে গিয়েছে আজকে। বিচারপতিরা শুনানি শেষ করে দিয়েছেন এবং এটা বিচারপতিরা তাদের যে রায়, সেই রায়ের জন্য আপাতত মামলা শুনানি শেষ করে সময় ঠিক করেছেন। এখন তারা কবে রায় দেবেন সেটা অবশ্য বলেননি, সুতরাং আমাদের আগামী দিনে রায়ের জন্যই অপেক্ষা করতে হবে। তাহলে কি এই প্রশ্নটা করাই যায় যে কলকাতা হাইকোর্টে গত 22শে এপ্রিল যে রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দিব্যাংশু বসাক এবং মোহাম্মদ শাব্বির রশিদি ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, অর্থাৎ 2016 সালের পুরো প্যানেল বাতিল করার যে রায়, সেই রায়কেই কার্যত কি এখন বিচারপতি সঞ্জীব শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ প্রিজার্ভ করলো সেই রায়টাকে? সেটা সেই রায় থাকবে কি থাকবে না তা তো এখনই বলা যায় না, যতক্ষণ না বিচারপতিরা তাদের রায় ঘোষণা করছেন। সুতরাং ওইভাবে মন্তব্য করা ঠিক হবে না। তো বিচারপতিরা মনে হলো তারা সমস্ত সওয়াল শোনার পর খুব একটা সন্তুষ্ট নন, এইটুকু মনে হলো। স্যার, আপনি একদম বিচার প্রক্রিয়ার শুরুতেই বললেন যে এই যে যোগ্য অযোগ্যদের মধ্যে যে পৃথকীকরণ, সেই পৃথকীকরণ কার্যত অসম্ভব। এদিকে সেটা তো আমাদের বক্তব্য, আমাদের ধারাবাহিক বক্তব্য যে সমস্ত প্রক্রিয়াটাই দুর্নীতির থেকে জন্ম নিয়েছে এবং দুর্নীতিমূলক প্রক্রিয়া যখন হয়েছে তখন সেখানে কে ভালো কে মন্দ এই বিচার করা যায় না, এটা আইনের কথা, আমরা সে কথাই বলেছি। একদমই। স্যার, আজকে একদম যে সিবিআই এর যে আইনজীবী তাকে বলতে শোনা গেল যে পঙ্কজ বানসাল অর্থাৎ নাইসার যে কর্ণধার পঙ্কজ বানসালের থেকে তারা যে ডেটা কালেক্ট করেছেন এবং স্ক্যানটেক থেকে তারা যে ডেটা কালেক্ট করেছেন সেই ডেটা কার্যত মিলে গিয়েছে। সেই জায়গা থেকে কি কোনো সদর্থক দিক উঠে আসতে পারে? এবং পরবর্তীকালে এটা তো আগেই ছিল, এ নিয়ে খুব বেশি বিতর্কেরও কিছু ছিল না, তবু ওরা বারবারে বিতর্ক তোলার চেষ্টা করছিলেন। আজকে সিবিআই তার সওয়ালে বলেছেন যে ওয়েমার্কশিট তারা তদন্ত করতে গিয়ে উদ্ধার করেছেন সেটা স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে এবং এই নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। স্যার, একটা প্রশ্ন করব, যারা অন্যদিকে একদম গ্রুপ সি গ্রুপ ডি যারা কর্মী, তাদের আইনজীবী অভিষেক মানু সিংভি, তাকে বলতে শোনা গেল একদম তদানীন্তন এই যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তার রাজনৈতিক অ্যাফিলিয়েশন নিয়েও যে প্রশ্ন এলো, কি বলবেন? না, সেই সওয়ালটা অভিষেক মানু সিংভি করেননি, সেই সওয়ালটা করেছেন অন্য একজন আইনজীবী যিনি একসময় সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন। তিনি দুর্ভাগ্যজনকভাবে আইনি বিষয়ের বিতর্কের বাইরে গিয়ে রাজনৈতিক বিতর্ক অবতারণা করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের চিফ জাস্টিস সেটাকে অগ্রাহ্য করেছেন এবং উষ্মা প্রকাশ করেছেন যে আমরা বিচার করব তথ্যের ভিত্তিতে, এর সঙ্গে রাজনীতিকে জড়ানো ঠিক না। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসা এবং তার যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেটা নিয়ে তুলে দিয়েছে একদম আদালত কক্ষে যে একটা প্রশ্ন তোলা, কোথাও গিয়ে কি একটা বিচার প্রক্রিয়াকে মানে বিলম্বিত করার চেষ্টা, আপনি কি মনে করছেন? এটা একটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, এটুকুই বলি, এর বাইরে কিছু বলা যাবে না, বলবো না, বলা উচিত না। স্যার, একটা প্রশ্ন করবো যে আইনজীবী বিভা মাখিজাকে আজকে বলতে শোনা গেল যে পঙ্কজ বানসালের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হয়, কি বলবেন? সেটা তো প্রত্যেকেই তার সওয়াল করেছেন, এখন তো বিচারপতি ঠিক করবেন যে কোনটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে। বিচারপতিদের রায় কি ঘোষণা হবে তা তো আমরা আগে থেকে বলতে পারি না।
স্যার একটা কথা বলবো যে এই যে সমস্ত এই যে 26,000 চাকরি, এবং আপনারা প্রথম দিন থেকে বলেছেন, এবং কলকাতা হাইকোর্টের এর যে রায় ছিল যে তাতে বলা হয়েছিল একদম যে কাকর মানে পৃথকীকরণ একদম কার্যত অসম্ভব, কারণ যেহেতু মূল ওয়েমার্কশিট নেই। রাজ্য বারংবার সেক্ষেত্রে সিবিআই এসএসসি কমিশন থেকে বলা হয়েছিল যে তারা রীতিমতো বলছে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত যে নিয়োগ হয়েছে সেই তথ্য তাদের কাছে রয়েছে। আসলে এখানে তো বিভিন্ন স্বার্থ জড়িত, সেই জন্যই একজনের স্বার্থের সঙ্গে অপর স্বার্থের সংঘাত হচ্ছে। সেটা সওয়ালের সময় বেরিয়ে এলো যে যে যার নিজস্ব ক্ষুদ্র স্বার্থ ভিত্তিক সওয়াল করছেন, তারই প্রতিচ্ছবিটা আজকে উঠে এসেছে বিভিন্ন আইনজীবীদের সওয়ালের মধ্য দিয়ে। একমাত্র আমাদের সওয়াল যেটা ছিল সেটাই ধারাবাহিকভাবে যে এইরকম দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রশ্রয় পাওয়া উচিত না। তো আজকে আরো একটা বিষয় উঠে এলো, যেটা আইনজীবী বিভা মাখিজা নিজের সওয়ালে বললেন যে চাকরি প্রার্থীরা কত কি নাম্বার পেয়েছেন একদম সেই সংক্রান্ত মেরিট লিস্ট কখনোই প্রকাশ করা হয়নি, এবং কলকাতা হাইকোর্টে এই মেরিট লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে। সেসব নিয়ে তো কলকাতা হাইকোর্টে আমরাই মামলা করেছিলাম, ওরা তো করেননি। একদমই দেবো না। একদমই। স্যার আমি আর শেষ দুটো প্রশ্ন করবো আপনার কাছে। রাজ্য সরকারের তরফ থেকে একদম বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেক্ষেত্রে এই যে স্যালারি তারা পেয়েছিলেন সেটাও ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে রাজ্যের একদম সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম বলেছিলেন যে না কোনো চাকরির ক্ষেত্রে তিনি একদম প্রত্যেকের চাকরি থাকবে এরকম একটা আশ্বাস দেন ছিল। তিনি তো সেইভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, সেটাই তো আজকে উঠে এলো বিচারের সময়। স্যার বানশালের ডেটাই কি তাহলে প্রকৃত সত্য, কি মনে করছেন? সিবিআই যে কথা বলছে এটা তো তারা তদন্ত করে উদ্ধার করেছেন। তারা সত্য মিথ্যা সেটা তো এই প্রসঙ্গ আসে না। প্রসঙ্গ আসছে যে স্কুল সার্ভিস কমিশন তার কাছে কোনো রকম তথ্য নেই, তারা ওএমআর শিট নষ্ট করে দিয়েছিল, এটাই তো একটা দুর্নীতি। একটা প্রশ্ন ছিল আরেকটা সেটা হচ্ছে সিবিআই যেভাবে এই মামলায় যেরকম তদন্ত করেছে বা তাদের তদন্ত প্রক্রিয়া যে রিপোর্ট তারা পেশ করলো, কোথাও গিয়ে কি এই সিদ্ধান্তে আসা যায়, বা আপনি কি মনে করেন যে সিবিআই এর যে সাকসেস রেট, একাধিক মামলায় সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া, কোথাও গিয়ে এই মামলা কিছুটা তাদের সদর্থক ভূমিকা পালন করলেন? সাকসেস কি ফেলিওর সেটা এখন কিছু বলার প্রশ্ন নেই। এটা তো তদন্ত প্রক্রিয়ার মধ্যে তারা যে তথ্য উদ্ধার করেছেন, এখনো সাকসেস ফেলিওর বিচার করার সময় আসেনি, এবং এই নিয়ে তা বিচারও হয় না।